বিএনপিকে যারা ফ্যাসিবাদের দোসর বলে তারাই গোপনে ফ্যাসিবাদের সাথে আতাত করছে। বিভ্রান্তকারীদের থেকে দূরে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় শাহজালাল সহ দেশের ৮ বিমানবন্দরের নিরাপত্তা জোরদার। পুলিশ সদর দপ্তরের সতর্কতার পর এই পদক্ষেপ। আগামী সপ্তাহের মধ্যেই দেশের বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে। চলমান ১,৫০০ মেগাওয়াট লোডশেডিং অর্ধেকে নেমে আসার প্রত্যাশা জ্বালানি মন্ত্রীর। ব্যাংক রেগুলেশনের একীভূত প্রক্রিয়া থেকে বের হতে চায় সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার হোল্ডাররা। বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন। বজ্রপাতে নেত্রকোনা ও সুনামগঞ্জ সহ ৪ জেলায় ৮ জনের মৃত্যু, আহত ৩। আকস্মিক বন্যার শঙ্কায় সুনামগঞ্জের হাওর এলাকায় সতর্কতা জারি। বিএনপিকে যারা ফ্যাসিবাদের দোসর বলে তারাই গোপনে ফ্যাসিবাদের সাথে আতাত করছে। যশোরে বিএনপির জনসভায় এমন মন্তব্য করে বিভ্রান্তকারীদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, এখন সময়ে দেশ গড়ার, কোনো জুজুর ভয় দেখিয়ে লাভ নেই। দেশে অশান্তি সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না। কয়েক মাসের মধ্যে বন্ধ কলকারখানা চালু করার কথাও জানান প্রধানমন্ত্রী। বিকেলের শেষ আলো আর বিপুল জনসমাগম মিলেমিশে এক ঝাঁঝালো পরিস্থিতি। সদরের ঈদগাহ ময়দানে জেলা বিএনপির জনসভা ততক্ষণে পরিপূর্ণ। বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান জনসভাস্থলে আসা মাত্রই জনস্রোত যেন ঢেউ হয়ে জেগে ওঠে। প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কথা দিলে কথা রাখে। বিএনপি শহীদ জিয়া এবং খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চাই। আমরা বলেছিলাম যে আমরা বন্ধ কলকারখানা যেগুলো চালু আছে সেই বন্ধ কলকারখানাগুলোকে আমরা চালু করার ব্যবস্থা করব। আপনারা জেনে আনন্দিত হবেন, এই ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। ইনশাআল্লাহ ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। সরকারের বিভিন্ন পরিকল্পনায় বাধা সৃষ্টির পায়তারা চলছে অভিযোগ করে সরকার প্রধান বলেন, যারা ভেস্তের টিকিটের কথা বলেছিল তা ছিল বায়বীয়। বাংলাদেশের মানুষের আস্থা আছে বিএনপির উপরে, বিশ্বাস করে বিএনপিকে। সেই জন্যই বাংলাদেশের মানুষ বিএনপিকে ১২ তারিখের নির্বাচনে ম্যান্ডেট দিয়েছে। যে প্রতিশ্রুতি বিএনপি জনগণের কাছে দিয়েছে সেই প্রতিশ্রুতি যাতে বিএনপি পালন করতে পারে, বাস্তবায়ন করতে পারে, তার ম্যান্ডেট জনগণ বিএনপিকে দিয়েছে। প্রিয় ভাই বোনেরা, এক দল লোকের এই ম্যান্ডেট পছন্দ নয়। একটি দল স্বৈরাচারকে ক্ষমা করার ঘোষণা ও তাদের সঙ্গে ঢাকার বাইরে গিয়ে বৈঠক করেছে বলেও সমালোচনা করেন তারেক রহমান। যারা স্বৈরাচার পালিয়ে যাবার সাথে সাথে বলে আমরা ক্ষমা করে দিলাম, যারা স্বৈরাচারের সাথে গিয়ে গোপনে ঢাকা থেকে ঢাকার বাইরে গিয়ে মিটিং করে তারা জনগণের কথা বলছে, নাকি যারা জনগণের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করতে চায়, যারা কৃষকের জন্য কৃষক কার্ডের ব্যবস্থা করতে চায়, সেই বিষয়গুলো আপনাদের কাছে জরুরি নাকি বিভ্রান্তিটা আপনাদের কাছে জরুরি? দেশে কাউকে অশান্তি করার সুযোগ দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন প্রধানমন্ত্রী। যারা ৭১-এ বিভ্রান্তি তৈরি করেছিল, যারা ২০০৮ সালে বিভ্রান্তি করেছিল, ঠিক একই সকল ব্যক্তি আজ আবার এসে ২০২৬ সালে বিভ্রান্তির চেষ্টা করছে। আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যাতে আর কেউ এই দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, যাতে করে আর কাউকে আমরা সুযোগ দিব না জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল করবে, সেই সুযোগ আমরা কাউকে দিব না। সরকারের দেয়া সব প্রতিশ্রুতি ধীরে ধীরে বাস্তবায়নের অঙ্গীকারও করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। সকল ধরনের ষড়যন্ত্র প্রতিহতে অনেক বেশি নজর রাখার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানালেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনায় এসেছে তখন কোনো না কোনো ষড়যন্ত্রের চেষ্টা হয়েছে। বিএনপি জনগণের দল উল্লেখ করে জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের বাধা অতিক্রম করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, যশোর। এর আগে যশোরে জিয়া খালের পুনর্খনন সহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষা হবে ডিগ্রি পর্যন্ত ফ্রি, ফ্যামিলি কার্ডের মতো মা বোনদের হাতে দেওয়া হবে এলপিজি কার্ড। জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টাকারীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান সরকার প্রধান। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার, তবে গত ৩ মাসের মধ্যে দ্বিতীয়বার যশোর সফরে তারেক রহমান। সোমবার সকাল 10:30টার দিকে যশোর বিমানবন্দরে নেমে সরাসরি যান শার্শা উপজেলার উলুশী খালের পাড়ে।
1976 সালের 1 নভেম্বর উপজেলার 26টি গ্রামের মানুষের সুবিধার জন্য এই খালটি খনন করেন সে সময়কার রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে খালটি পরিচিতি পায় জিয়া খাল হিসেবে। বাবার হাতে খনন করা সেই খালের পুনঃখননের উদ্বোধনীতে কোদাল হাতে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই খাল খনন কর্মসূচির মধ্য দিয়েই সোমবার যশোরে বেশ কয়েকটি উন্নয়নমূলক কর্মসূচি উদ্বোধনের কার্যক্রম শুরু করেন প্রধানমন্ত্রী। এ সময় খালের পাড়ে একটি গাছের চারা রোপণ করেন তিনি। পরে সেখানে আয়োজিত সমাবেশে কথা বলেন প্রধানমন্ত্রী। তুলে ধরেন উলসি খাল চালু হলে কি কি সুবিধা মিলবে। আমরা এই 4 কিলোমিটার খাল ইনশাল্লাহ পুনর্খনন করব। পুনর্খনন করলে প্রায় 1400 টনের মতন বাড়তি খাদ্যশস্য উৎপাদন হবে। প্রায় 72,000-এর মতন মানুষ সরাসরি উপকৃত হবে এই খালে পানি আসলে। জুলাই সনদ নিয়ে একটি দল বিভ্রান্তি ছড়িয়ে পরিস্থিতি ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে উল্লেখ করে তারেক রহমান এ নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। যারা গণভোটের রায়কে ভিন্ন খাতে প্রবাহিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। জনগণের কর্মসূচি ব্যাহত না হয় সেই জন্য জনগণকে সতর্ক থাকতে হবে। জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেললে 5ই আগস্টের মতোই তারা জবাব দেবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আমাদের কর্মসূচি বাস্তবায়নে আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারবে না। নারীর উন্নয়নে ডিগ্রি পর্যন্ত অবৈতনিক উপবৃত্তি সহ রান্নার কাজে সুবিধার জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণাও দেন সরকার প্রধান। আমরা মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাল্লাহ ডিগ্রি পর্যন্ত অর্থাৎ উচ্চতর পর্যন্ত ইনশাল্লাহ বিনামূল্যে ব্যবস্থা করব। সারা দেশের মায়েদের কাছে আমরা যেরকম ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছি, সেরকম আরেকটি কার্ড দিতে চাই, সেটি হবে এলপিজি কার্ড, এলপিজি গ্যাস। এইটি আমরা মা বোনদেরকে পৌঁছে দিব, যাতে করে মা বোনদেরকে রান্না বান্নার জন্য কষ্ট করতে না হয়। বিএনপির দেয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করে প্রধানমন্ত্রী বলেন, মানুষের ভাগ্য উন্নয়নই তাদের রাজনীতি। স্থানীয় পর্যায়ে উন্নয়নের বেশ কিছু প্রতিশ্রুতিও দেন প্রধানমন্ত্রী। দীর্ঘ প্রায় 50 বছর পর এই খালটি পুনঃখননের মধ্য দিয়ে আবার প্রাণ ফিরে পাওয়ার পরিবেশ তৈরি হয়েছে। তাতে করে এই অঞ্চলের গ্রামীণ অর্থনীতির একটি ব্যাপক উন্নয়ন সাধিত হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খালের যে রেখা এবং প্রশস্ততা গভীরতা রয়েছে, তাতে করে এখনো এখানে পানি প্রবাহ থাকার কথা, কিন্তু এখানে পানি প্রবাহ নেই, বরঞ্চ এই খালের মাঝখান দিয়ে একেবারেই কিন্তু শুকনো। এখন সংশ্লিষ্টরা বলছেন যে এই সমস্ত খাল, দেশের বেশিরভাগ খালই অস্তিত্ব সংকটে পড়ছে, কিন্তু এর পেছনের কারণগুলো কি তা খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করাও খুব বেশি জরুরি। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, শার্শা, যশোর। দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সহ দেশের 8টি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবি চক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক সোমবার এভিয়েশন ও ট্যুরিজম বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই তথ্য জানান। তিনি বলেন, পুলিশ সদর দপ্তরের চিঠির পর দেশের 8টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বিমানবন্দরগুলো সবসময়ই কঠোর নিরাপত্তা বলয়ে থাকে। এরপরও পুলিশ সদর দপ্তরের চিঠি পাওয়ার পর নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এটি নিয়মিত কাজেরই অংশ। গত বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সতর্ক বার্তায় বলা হয়, নিষিদ্ধ ঘোষিত একটি উগ্রবাদী সংগঠনের সদস্যরা জাতীয় সংসদ ভবন সহ দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলা চালাতে পারে। পুরাতন এয়ারপোর্ট থেকে যখন নতুন এয়ারপোর্টে যাওয়া হয়, চুক্তি হওয়ার পর ওরা চেষ্টা করে ফেল সেফ করে যেন এটা আবার কোনোভাবে ঝামেলা না দিতে পারে, সেটা করার পর তারপর এটা ফুললি অপারেশনাল করবো। সেটা করতে আমার বিশ্বাস এবং এভিয়েশন এক্সপার্টরা বলেন সেটা করতে 6 months to 1 year আমরা আশা করছি। আগামী সপ্তাহের মধ্যেই দেশের বিদ্যুৎ পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। রাজধানীতে সিপিডি আয়োজিত সেমিনারে তিনি জানান, বর্তমানে চলমান 1,500 মেগাওয়াট লোডশেডিং নেমে আসবে অর্ধেকে। তবে সংকট কাটাতে নবায়নযোগ্য জ্বালানির ওপর জোর দিলেও নীতিগত নানা বাধার কথা বলছেন বিশ্লেষকরা। জ্বালানি সংকটে নাজেহাল সাধারণ মানুষ থেকে শুরু করে কলকারখানা। বিদ্যুৎ উৎপাদনে বড় অঙ্কের ভর্তুকি সরকারের উপর তৈরি করেছে প্রচণ্ড চাপ। এই সংকট কাটাতে 2030 সালের মধ্যে 10,000 মেগাওয়াট গ্রিন এনার্জি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আমরা যে ইনভেস্ট করেছি বিদেশি কোম্পানি, সেটাকেও পর্যন্ত মূল্যায়ন করা হয়নি। আমরা আমাদের যে $2 মিলিয়ন আমরা ইনভেস্ট করার আমার ম্যানেজমেন্টের চিন্তা ছিল বাংলাদেশে,
সেই টাকাটা কিন্তু ফেরত চলে গেছে ফিলিপাইন, ইন্দোনেশিয়া এবং আদার্স কান্ট্রিতে। তা আমি যেটা মনে করি যে আমাদের নবায়নযোগ্য জ্বালানি একটা হচ্ছে অন্যতম মাধ্যম এবং আমাদের আগামী দিনে নবায়নযোগ্য জ্বালানিতে ট্রানজিশন করতে হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি আজকের এই মিটিংয়ে যে আমাদের কোনো আদার অল্টারনেটিভ ওয়ে এরকম ভাবে নাই। টাকার অবমূল্যায়ন ও উচ্চ সুদের হারের কারণে বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নিচ্ছেন বলে জানান গবেষকরা। Some of you may aware that Center for Policy 2027 সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের কার্বন নীতি কার্যকর হতে যাচ্ছে। আমরা যদি এখনই নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে না পারি তবে আমাদের রপ্তানি খাত মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। renewable energy related various kinds of infrastructure developing in the country. অনুষ্ঠানে জ্বালানি মন্ত্রী জানান, বিগত সরকারের লুটপাট ও দেনার কারণেই বিদ্যুৎ খাতে এমন অস্থিরতা। এই সরকারের এই যে প্রাইভেটাইজেশন করা পুরো পাওয়ার সেক্টরকে, আজকে আমাকে আপনাদের কাছে জবাবদিহি করতে হচ্ছে 56,000 কোটি টাকা আমার বাকি আছে। আমি বলবো ফিনান্সিয়াল মানে অরাজকতা যাকে বলে, ইফ ইউ কাম টু মাই ডিপার্টমেন্ট ইউ উইল ফাইন্ড তারা করে গেছে। ভোলার গ্যাস কাজে লাগানো এবং অচল বিদ্যুৎ কেন্দ্রগুলো সচল করার পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানিকেই দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে দেখছে সরকার। যে জমিগুলো আনইউজড আছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেল সংগ্রহের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে এখনও ক্রেতাদের লাইনে দাঁড়াতে হলেও আগের চেয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। আগে যেখানে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন আর তা লাগছে না। অনেক পাম্পে গ্রাহকের সারিও তুলনামূলক ছোট। ফুয়েল পাসের মাধ্যমে তেল বিক্রি করায় পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরেছে, কমেছে গ্রাহকের ভোগান্তি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য গাড়ির চালকদের লাইন আগের চেয়ে ছোট হয়ে এসেছে। দাম বাড়ানো এবং সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চাপ। পাম্পগুলোতে আগে যেখানে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, এখন কমে এসেছে সেই ভোগান্তি। আগে তো সারা রাত সিরিয়াল থাকতো, মনে করেন ফজরের সময় পেয়ে গেলাম। মোটামুটি কিছুটা কমেই দেখতেছি, সিরিয়ালে আগের মতো এতটা নাই। গ্রাহকরা বলছেন, সরবরাহ স্বাভাবিক থাকলে তেলের জন্য এভাবে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। সব পাম্প নিয়মিত খোলা রাখার দাবি তাদের। যারা বাইক রাইড শেয়ার করি তাদের খুব ভোগান্তি হচ্ছে, আমাদের পর্যাপ্ত পরিমাণ তেল দিচ্ছে না। আগের তুলনায় মানে একটু তেল পাওয়া যাচ্ছে, কিন্তু লিটার প্রতি যে ঊর্ধ্বগতি, এইটার জন্য সবার কাছে একটু অস্বস্তিকর। পাম্প কর্তৃপক্ষ বলছেন, গ্রাহকরা শৃঙ্খলায় ফিরেছেন। সরবরাহ আরো বাড়লে ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে যাবে সব। সরকার 20% তেল বৃদ্ধি করলো, এরপর থেকে এটা আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হচ্ছে। রাতে তেল রাখতে পারি না, যে পরিমাণ তেল দেয় ওটা সন্ধ্যার মধ্যে শেষ। যদি রাতে তেলটা রাখা যেত তাহলে আমি 8টা থেকে চালু করতাম। তা ধীরে ধীরে উন্নতি হচ্ছে, আশা করা যায় আগামী 2-3 দিনের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আগের তুলনায় এখন লাইনের দৈর্ঘ্য কম এবং যানবাহনের চাপও নিয়ন্ত্রিত বলে জানায় পাম্প কর্তৃপক্ষ। অজিত সরকার, ডিবিসি নিউজ, ঢাকা। ব্যাংক রেজুলেশনে শরিয়াহ ভিত্তিক 5টি ব্যাংকের একীভূত প্রক্রিয়া থেকে বের হতে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন করেছেন সোশ্যাল ইসলামী ব্যাংকের 5 জন শেয়ার হোল্ডার। সোমবার উদ্যোক্তাদের পক্ষে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে আবেদনটি জমা দেন ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও শেয়ার হোল্ডার অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ রেজাউল হক। রেজুলেশন আইনের শর্ত মেনে ব্যাংক পরিচালনার সুযোগ পেতে বাংলাদেশ ব্যাংকের সহায়তা চেয়েছেন উদ্যোক্তারা। এর আগে ব্যাপক অনিয়ম, লুটপাট আর তীব্র তারল্য সংকটের মুখে ফার্স্ট সিকিউরিটি, এক্সিম, SIBL ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। বিএনপি সরকার ক্ষমতায় এসে রেজুলেশন আইন পাশ করে। কেন্দ্রীয় ব্যাংকের বিরোধিতা সত্ত্বেও আইনে 18 ক ধারা যুক্ত করে সরকার। এর মাধ্যমে এস আলম, নজরুল ইসলাম মজুমদার সহ আগের মালিকদের কাছ থেকে ব্যাংক ফেরতের সুযোগ রাখা হয়। অনলাইন জুয়া ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে সরকার। 30 এপ্রিলের পর থেকে এই বিষয়ে সমন্বিত অভিযান শুরু হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে এই কথা বলেন তিনি। আর নোয়াখালী 4 আসনে সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান রাজনৈতিক মতবিরোধকে সংঘাতে পরিণত না করে একমত পোষণের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান। ভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য, তবে বিভেদ যদি থাকে, যদি আমরা ঐক্যবদ্ধ না থাকি, তাহলে গণতন্ত্র কিন্তু শক্তিহীন হয়ে পড়ে। তাই গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য আমরা নিজেরা এই মতভেদ প্রকাশ করি। আমরা আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী, জাতির কাছে প্রদত্ত প্রতিশ্রুতি অনুযায়ী এদেশে জুয়া, অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে।
আগামী 30 এপ্রিলের পরে আমরা সমন্বিতভাবে এ বিষয়ে সারা দেশে একটি সুসমন্বিত অভিযান পরিচালনা করব মাননীয় স্পিকার। ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে ৪৯ বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। জামায়াত এনসিপি জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিল খারিজ করেছে কমিশন। এতে মনোনয়নপত্রের বৈধতা ফিরে পাচ্ছেন না তিনি। সকালে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জিবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়। এছাড়া বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মারমার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করা হয়। এদিকে এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ভারতের সাবেক রেলমন্ত্রী ও বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে ভারতের নতুন হাই কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দীনেশ ত্রিবেদী শিগগিরই ঢাকা মিশনের দায়িত্ব বুঝে নেবেন। ত্রিবেদী ঢাকায় প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। এর মধ্য দিয়ে দীর্ঘদিন পর কোনো রাজনীতিবিদকে বাংলাদেশে হাই কমিশনারের দায়িত্ব দিল ভারত। 2022 সালের সেপ্টেম্বর থেকে বাংলাদেশে ভারতীয় মিশনে দায়িত্ব পালন করে আসা প্রণয় ভার্মাকে ইতোমধ্যে বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ইইউ ভারতের রাষ্ট্রদূত করার ঘোষণা দেওয়া হয়েছে। 75 বছর বয়সী দীনেশ ত্রিবেদী ভারতের বর্ষিয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউপিএ সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। 2021 সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি। বজ্রপাতে আজও 4 জেলায় 8 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নেত্রকোনা ও সুনামগঞ্জে মারা গেছেন 6 জন। স্থানীয়রা জানান, সকালে নেত্রকোনার জগন্নাথপুর ফেরিঘাটে নদে বড়শি ফেলে মাছ ধরছিলেন আব্দুল মোতালেব। ঝড় বৃষ্টির সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান মোতালেব। বেলা 11টার দিকে সাতগাঁও গ্রামে হাওড়ে ধান কাটার সময় মারা যান শুভ মণ্ড। আর দুপুরে মৃত্যু হয় আব্দুল মোতালেবের। এদিকে সুনামগঞ্জে বজ্রপাতে মারা গেছেন 3 জন। দুপুরে সদর উপজেলার আব্দুল্লাপুর গ্রামে দেখার হাওড়ে ধান কাটার সময় বজ্রপাতে আহত জমির উদ্দিন। সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। হাসপাতালে বজ্রপাতে মারা যাওয়া আরও কজনের মরদেহ আনা হয়, তবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ। এছাড়া গৌরারং ইউনিয়নের বৈঠাখালী নদীঘাটে দোকান খুলতে যাওয়ার সময় বজ্রপাতে মারা গেছেন জমির হোসেন নামে একজন। অন্যদিকে শান্তিগঞ্জ উপজেলায় হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আরও 3 জন আহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহ হবিগঞ্জে প্রাণ গেছে আরও 2 কৃষকের। এর আগে গতকাল বজ্রপাতে 8 জেলায় মারা যায় অন্তত 15 জন। দেশের উত্তর পূর্বাঞ্চলে টানা ভারী বৃষ্টির পূর্বাভাসে সুনামগঞ্জে আকস্মিক বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় হাওড় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। আগাম বন্যায় ফসল ডুবির শঙ্কায় দ্রুত হাওড়ের ধান কাটতে মাইকিং করে মাঠ পর্যায়ে প্রচারণা চালাচ্ছে প্রশাসন। পানি উন্নয়ন বোর্ড, কৃষি বিভাগ, স্থানীয় সরকার বিভাগ আলাদাভাবে প্রচারের মাধ্যমে কৃষকদের সতর্ক করছে। মসজিদ, মন্দির সহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মাইকেও আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছে সংশ্লিষ্টরা। এছাড়া আকস্মিক বন্যা থেকে ফসলের ঝুঁকি মোকাবেলায় উপজেলা পর্যায়ে কন্ট্রোল রুম খুলেছে জেলা প্রশাসন। পাহাড়ি ঢল থেকে ফসল রক্ষা বাঁধের সুরক্ষা দিতে দিনরাত বাঁধ পাহারা দিতে পিআইসিদের নির্দেশ দেওয়া হয়েছে। 28 এপ্রিল থেকে দেশের উত্তর পূর্বাঞ্চল সহ ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে সুনামগঞ্জে সুরমা, কুশিয়ারা নদীর পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এই আদেশ দেন। আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন তাকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে রাখার আবেদন জানান। আসামি পক্ষের আইনজীবী ফুল মোহাম্মদ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। রবিবার রাজধানীর উত্তর বাড্ডার বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজের মাস্টার্সের মনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুটে নাম উল্লেখ থাকায় বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী সহ 2 জনকে উত্তর বাড্ডা থেকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে সুদীপ চক্রবর্তীকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। কুমিল্লায় চলন্ত অটোরিকশা থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে ফেলে দিয়েছিল ছিনতাইকারীরা। মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়। এই ঘটনায় 5 জনকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব।
বুনিয়াদী প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফিরছিলেন সহকারী রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী। বাস থেকে কুমিল্লায় পদুয়ার বাজার নামার কথা থাকলেও ভুলবশত পরের স্টেশন জাগরঝুলিতে নেমে পড়েন। সিএনজি অটোরিকশা নিয়ে সেখানে আগে থেকেই ওত পেতে অবস্থান করছিল একটি পেশাদার অপরাধ চক্র। সর্বস্ব ছিনিয়ে নিয়ে অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয়। শনিবার সকালে কোটবাড়ি এলাকা থেকে বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। অবশেষে সেই ঘটনায় রাহাত হোসেন জুয়েল, সোহাগ, ইসমাইল হোসেন জনি, সুজন ও হৃদয় নামে 5 জনকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধার করা হয় সিএনজি অটোরিকশা। এই ঘটনাটি সারা দেশে র্যাব জানায় বাস থেকে নামার পরে শেয়ারিংয়ের মাধ্যমে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেবার কথা বলে বুলেট বৈরাগীকে সিএনজিতে তোলা হয়। গ্রেফতারকৃত জুয়েল ভিকটিমের গন্তব্যস্থল সম্পর্কে জানতে চায়। তখন ভিকটিম জাঙ্গালিয়া যাওয়ার কথা বললে সিএনজির পেছনে যাত্রী ছদ্মবেশে থাকা গ্রেফতারকৃত সোহাগ ও হৃদয় ভিকটিমকে তাদের পাশে বসতে বলে। সিএনজিটি জাগরঝুলি হতে জাঙ্গালিয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর জনি চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। মাথার আঘাতের কারণেই কাস্টমস কর্মকর্তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করছে র্যাব। কোটবাড়ি বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। গ্রেফতারকৃতদের আঘাত ও ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ফলে মাথার পেছনে প্রচন্ড আঘাত পেয়ে ভিকটিম ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। গ্রেপ্তার 5 আসামির মধ্যে সোহাগের কাছ থেকে বুলেট বৈরাগীর মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। আইনি কার্যক্রম চলমান রয়েছে। সানিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। হবিগঞ্জের লাখাইয়ে ধান মাড়াইয়ে খলার ওপর দিয়ে গরু যাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সহ উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সজন গ্রাম আয়নাটুক এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ওই গ্রামের জনৈক কুদ্দুস মিয়ার গরু জাকির মিয়ার ধান মাড়াই করার খলার উপর দিয়ে যাওয়ায় বৃষ্টিতে ভেজা খলা কাদায় পরিণত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে তা সংঘর্ষের রূপ নেয়। এতে উভয় পক্ষের শতাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়েছেন। আহতদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। লাখাই থানা ও সজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে 3 জনকে আটক করে আদালতে পাঠিয়েছে পুলিশ। হরমুজ প্রণালী আবারও চালু করা সহ যুদ্ধ বন্ধের জন্য পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। এদিকে দ্বিতীয়বারের মতো পাকিস্তান সফর শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়া গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান চাইলে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে। যুক্তরাষ্ট্রের কারণে আলোচনা ব্যর্থ হয়েছে বলে দাবি করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ওমান সফর শেষে আবারও পাকিস্তান গিয়েছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। 2 দিনের ব্যবধানে এ নিয়ে 2বার পাকিস্তান সফর করলেন তিনি। দ্বিতীয়বার ইসলামাবাদ সফরকালে হরমুজ প্রণালী আবার চালু করা সহ যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ অবসান নিয়ে ওয়াশিংটনকে নতুন একটি প্রস্তাব দিয়েছে তারা। পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এ প্রস্তাব দিয়েছে তেহরান। প্রস্তাবে পরমাণু আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখার কথাও উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে। রবিবার মার্কিন সংবাদ মাধ্যম এক্সিওসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এক্সিওস আরও জানায়, হরমুজ প্রণালী নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো ও ইরানের বন্দরগুলো থেকে মার্কিন অবরোধ তুলে নেওয়া হলে তেহরানকেও সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ত্যাগ করতে হবে। সেই সাথে অন্তত 1 দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত রাখার প্রতিশ্রুতিও দিতে হবে। এদিকে ইসলামাবাদ সফর শেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে রাশিয়া পৌঁছেছেন আব্বাস আরাগচি। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবন্ধের আলোচনাকে এগিয়ে নিতেই সেখানে গেছেন তিনি। ভিয়েনায় নিযুক্ত রুশ দূত মিখাইল আলিয়ানভ জানান, ইরানের সঙ্গে আলোচনায় এগিয়ে নিতে হলে যুক্তরাষ্ট্রকে ব্ল্যাকমেইল ও আলটিমেটাম দেওয়া ছাড়তে হবে। অন্যদিকে 2 দেশের মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে ইরান যদি আলোচনা করতে চায় তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে, এমনটা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও বলেন, তার বিশ্বাস ইরান যুদ্ধ খুব দ্রুতই শেষ হবে আর এতে জয়ী হবে ওয়াশিংটন। রাহনুমা ফারমিন, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।